আজকে সরল সভাপতি ভাতৃপতি তাপস, আমাদের সকলের প্রিয় শঙ্কর সিং, তাপস মণ্ডল, আবির বিশ্বাস, কল্যাণ খান, আমাদের দীপক ঘোষ, আমার সহকর্মী রত্না ঘোষ, রিক্তা কুণ্ডু, হরপ্রসাদ হালদার, শিবু গয়, দীপক চক্রবর্তী, বর্ণালী দেব, হীনা রয়, তাজুল সুলতানা এবং আমাদের আবির নিয়োগী শুভঙ্কর সিং, আনন্দ দেব, শ্যামসুন্দর ঘোষ, পার্থ সারথী চ্যাটার্জি ও আমার প্রিয় প্রার্থী রূপালী যিনি আপনাদের এখানে শঙ্কর আপনাদের বলল শঙ্করদা যে গত 28 তারিখে 25 বছর পূর্ণ হয়েছে, মানে ভারতবর্ষের সবচেয়ে ইয়াংগেস্ট ক্যান্ডিডেট। আমি যখন ওর নামটা ভাবছিলাম তখন ভাবছিলাম ওর বয়সটা কি হয়েছে, 25 বছর না হলে তো দাঁড়াতে পারবে না। কিন্তু ঈশ্বরই বলুন আর আল্লাহই বলুন, এমন কৃপা যে দেখলাম নমিনেশন ফাইল করার 4-5 দিন আগে ও 25-এ জাস্ট পড়ছে। গত 28 তারিখে 25 বছর হয়েছে। কাজে এই হিসেবে ও সর্বকনিষ্ঠ প্রার্থী, ওকে শান্তিপুরে যেতে হবে। তাই যাওয়ার আগে আমি আপনাদের সাথে আলাপ করিয়ে দিই, আমাদের সত্যজিৎ আমার খুব প্রিয় এমএলএ ছিল কৃষ্ণগঞ্জে, ওর হাজবেন্ডকে নির্মমভাবে হত্যা করা হয়। ওই ছোট্ট মেয়ে এবং ওর 1.5 বছরের একটা বাচ্চা আছে, পরিবারটা একদম অসহায়। আমার আগের এমপি তাপস মণ্ডল আছে, তাপস এসব, তাপসও আমাকে বললো, আমি আর তাপস মিলে আলোচনা করি যে দিদি আমরা অনেক সুযোগ পাবো, আমরা অন্যান্য জায়গায় কাজ করব, মেয়েটা অসহায় হয়ে গেছে, পরিবারটা অসহায় হয়ে গেছে, আসলে এই মেয়েটিকেই আমরা তুলে ধরি এবং আমাদের মা বোনেদের গর্ব, আমরা একটা মহিলাকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করি। তাই রূপালীকে আমরা এই জায়গাটায় বেছে নিয়েছি। ও ভারতবর্ষের সর্বকনিষ্ঠ মেম্বার হবে যদি আপনার আশীর্বাদ, শুভেচ্ছা এবং দোয়া করেন। আমরা ওকে খুব ভালোবাসি, হয়তো যা হারিয়ে গেছে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তবু ভবিষ্যতে তার পাশে থাকলাম, এইটুকু তো করতে পারলাম। এই জন্য আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে তুমি শান্তিপুর বেরিয়ে যাও। রত্না, তুমি, রিক্তা, তাপস মণ্ডল আর তোমরা যাও, বেরিয়ে যাও। রত্না, রিক্তা, তাপস মণ্ডল, আবিরও চলে যাও, আবির বিশ্বাস, আর তাপস তুমি চলে যাও, ওদের সাথে বেরিয়ে যাও তোমরা। শান্তিপুরে মিছিল আছে এরপরে। আমি আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে, শঙ্করদা যে এত ভালো বক্তা আমার আইডিয়া ছিল না। আমার খুব ভালো লাগলো শুনতে, অল্প কিছু কথা বলেছে কিন্তু অল্প কথার মধ্যে টোটালটাই আপনাদের বুঝিয়ে বলেছে। হয়তো আমিও এত ছোট্ট কথার মধ্যে এতটা বুঝিয়ে বলতে পারবো না। রানাঘাট দক্ষিণ এবং রানাঘাটের উত্তর পশ্চিমকে নিয়েই আজকের এই সভা, এবং আমি আগেও এই মাঠে সভা করে গেছি। আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল রানাঘাটের সভাটা কোথায় হবে, আমি এখানকার কথা বলেছিলাম। তার কারণ হচ্ছে এখানে আমি আগেও সভা করে গেছি, তাই এই জায়গাটার প্রতি আমার একটা সেন্টিমেন্টও আছে। আমি আজকে সত্যিই খুশি যে আমার এত মা বোনেরা, আমি প্রত্যেকটা মিটিংয়ে গিয়ে লক্ষ্য করছি মা বোনেদের সংখ্যা 100% এবং ঘর বাড়ির কাজ কর্ম ছেড়ে দিয়ে তারা যেভাবে আসছেন, এটাই তো সবচেয়ে বড় শুভ সংকেত এবং এটাই হচ্ছে মঙ্গল সংকেত। মা বোনেরা যেখানে আসে না সেখানে কোনো মঙ্গল হয় না, মা বোনেরা যেখানে আসে সেখানে কিন্তু মঙ্গল কামনা সান্নিধ্য হয়। এবং মা বোনেদের দেখুন বসতে দিয়ে আমার ভাইয়েরা সবাই চারপাশ আলো করে দাঁড়িয়ে আছে, আলোকিত করে দাঁড়িয়ে আছে। এটাই কিন্তু আমাদের পরম্পরা, এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের ভালোবাসা, এটাই আমাদের মানবতা, এটাই আমাদের সংহতি, এটাই আমাদের একতা, এটাই আমাদের সম্প্রীতি, এটাই আমাদের বিশ্বাস ও ভালোবাসার সবচেয়ে বড় উৎসর্গিত প্রাণ। আগে অনেক নির্বাচনে আপনারা ভোট দিয়েছেন, আমি শুধু নয় আমাদের তৃণমূল কংগ্রেস পরিবার আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা এই তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছেন। একসময় আনন্দদা আমাদের মধ্যে বেঁচেছিলেন, আনন্দমোহন বিশ্বাস, তার অকাল মৃত্যু 60 বছর বয়সেই তিনি মারা গিয়েছিলেন এমপি থাকাকালীন। যেমন আমার আকবর মারা গিয়েছিল খুব অল্প বয়সে, হুগলির এমপি ছিল। কাজে আমি রানাঘাট কেন্দ্র আমরা যখন তৃণমূল কংগ্রেস তৈরি করি তখন থেকে আপনারা আমাদের সাথ দিয়েছেন, আমাদের সহযোগিতা করেছেন। কাজে আপনারা আমাদের জন্মভূমির মা,
আপনাদের সকলকে আমরা প্রণাম, সালাম, নমস্কার জানাচ্ছি। গতকাল শবে বরাত ছিল, আত্মার আত্মীয়দের সংখ্যালঘু ভাই বোনেরা সম্মান জানিয়েছেন, আমরাও সম্মান জানাই। গতকাল গুড ফ্রাইডে ছিল, আজকে ইস্টার স্যাটারডে। আমরা আপনাদের সকলকে আমরা গুড ফ্রাইডে উপলক্ষে, ইস্টার স্যাটারডে এবং বিশেষ করে আজকে শ্রীলঙ্কায় চার্চ এবং কতগুলো বাড়ি হোটেল ভেঙে বম ব্লাস্ট হয়ে অনেক মানুষ মারা গিয়েছে। আমরা তাদের পরিবারকে আমাদের সমবেদনা জানাই। চার্চও ভেঙে গিয়েছে এবং রানাঘাট, কৃষ্ণনগর, এখানে আমাদের অনেক চার্চ আছে। আমরা চার্চেরও সব ফাদারদের আমাদের সম্মান জানাচ্ছি, সিস্টারদেরও আমরা আমাদের সম্মান জানাচ্ছি। এই নির্বাচনটা কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু বাংলার নির্বাচন নয়, এই নির্বাচনটা কিন্তু দিল্লির নির্বাচন। আজকে আমি লক্ষ্য করছি বিজেপির লোকেরা এবং নরেন্দ্র মোদী বাবুরা, যারা বছরে একদিনও বাংলার খবর রাখে না, কিন্তু ভোটের সময় বসন্তের কোকিলের মতো, ভোট পাখির মতো চলে এসে বলছে বাংলায় সিট চাই, বাংলায় সিট চাই। তাদের আমি বলি, আগে বাংলাটাকে দেখো, বাংলাটাকে চেনো, বাংলাটাকে জানো, বাংলাটাকে শেখো, বাংলাটাকে শোনো, বাংলার মায়ের কথা শোনো, বাংলার কৃষকের কথা শোনো, বাংলার ছাত্র যৌবনের প্রাণের স্পন্দন দেখো, বাংলার মা বোনেদের ভালোবাসা দেখো, শ্রমিক কৃষকদের স্নেহ দেখো, তারপরে বাংলার দিকে তাকিও। 5 বছর ধরে যারা দিল্লিতে ক্ষমতায় ছিল, আজকে তো তাদের কৈফিয়ত দেওয়ার দিন। গত 5 বছর আপনারা কি করেছেন? গত 5 বছরের মধ্যে 4.5 বছর বিদেশে ঘুরে বেরিয়েছে। আগেরবার নির্বাচনের আগে বলল 15 লক্ষ টাকা করে সবাইকে দিয়ে দেবো, কালো টাকা আমদানি করে নিয়েছে। আজ পর্যন্ত কেউ 15 লক্ষ টাকা করে পেয়েছে? আপনাদের অ্যাকাউন্টে জমা হয়েছে? হয়নি। কি বলেছিলেন? 5 বছরে 10 কোটি লোকের চাকরি দেবো। চাকরি তো একটা দেয়নি, উপরন্তু 2 কোটি লোকের চাকরি চলে গেছে। আজকে পাবলিক সেক্টর যেগুলো আছে, আজকে বিএসএনএল এর 50,000 কর্মী আজকে মাইনে পাচ্ছে না, চৌকিদাররা, আসল চৌকিদাররা মাইনে পাচ্ছে না। আজকে জেট এয়ারওয়েজ বন্ধ হয়ে যাচ্ছে, মাইনে পাচ্ছে না শ্রমিকরা। আমি সেদিনকে বাগডোগরায় নামছিলাম, আমার বললো দিদি আমাদের 45-50 বছর বয়স হয়ে গেছে, বলতে পারেন কে আমাদের আর চাকরি দেবে? আমাদের জীবনটা কি করে চলবে? নরেন্দ্র মোদী আমাদের শেষ করে দিল। আমি ওদের বললাম এই গভর্নমেন্টটা গেলে আমরা দেখবো, এই গভর্নমেন্টটা একটা অপদার্থ গভর্নমেন্ট, কোনো গরিবের কথা শোনে না, কোনো মানুষের কথা শোনে না। সত্যিই তাই। একটা গভর্নমেন্টকে জিজ্ঞেস করো তুমি 5 বছরে কি করেছো, তুমি মানুষকে বোঝাও তুমি 5 বছরে কি করেছো। এখানে এসে বলছে মমতা ব্যানার্জি কি করেছে জানতে চাই। হরিদাস, মমতা ব্যানার্জি বাংলার নির্বাচনে এটা ধরাই, বাংলার নির্বাচনে মমতা ব্যানার্জি বলবে, দিল্লির নির্বাচন মমতা ব্যানার্জি ধরাই বলবে? মমতা ব্যানার্জি তোমাদের চাকর বাকর না তোমার কৃতদাস? মমতা ব্যানার্জি বাংলার মানুষকে কৈফিয়ত দেয়, তোদের হরিদাসদের কৈফিয়ত দেয় না, এটা মাথায় রাখতে হবে। মমতা ব্যানার্জি কি করেছে একটু শুনবে ভালো করে। জিজ্ঞেস করে যুবশ্রী কে করেছে? তৃণমূল কংগ্রেস। আবার কে? 2 টাকা কিলো চাল দেয় কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? কন্যাশ্রী করলো কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? শিক্ষাশ্রী করলো কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? সমবাদী করলো কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? সবুজশ্রী করলো কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? স্বাস্থ্যসাথী করলো কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? বৈতরণী করলো কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? একটার পর একটা বললে তখন বুঝতে পারবে যে এখানে কি কাজ হয়েছে। ভারতবর্ষে কোথাও দেখাতে পারবেন 2 টাকা কিলো চাল পায় মানুষ? 29 টাকা করে আমরা কিনি, আর মানুষকে দিয়ে আমরা 2 টাকায় বিনা পয়সায় চিকিৎসা। 28,000 বেড বেড়েছে, 43টা মাল্টি সুপার হাসপাতাল হয়েছে। আগে একটা হাসপাতালে এইচডিইউ ছিল না, আজকে আপনার কল্যাণীতে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট তৈরি হচ্ছে। 180 একর জমি দিয়েছি, এবং শুধু তাই নয় 1700 কোটি টাকা দেওয়া হয়েছে। জিজ্ঞেস করুন কমরেড, টিপিআইটি কল্যাণীতে করলো কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? নদিয়াতে মুসলিম তীর্থ করলো কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? কালনা থেকে শান্তিপুরে 1100 কোটি টাকার ব্রিজ তৈরি করছে কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? চুরকি নদীর ওপর ব্রিজ তৈরি করলো কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? যুব আবাস করলো কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? স্টেডিয়াম তৈরি করলো কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় দিল কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? তারপরে গুরু আমাদের মথুয়া সঙ্গে
মতুয়া ডেভেলপমেন্ট বোর্ড করলো কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? মনে রাখবেন, গুরুচাঁদ লঘুচাঁদের নামে আমরা যে এখানে ক্যাম্পাস তৈরি করছি, বনগায় ইউনিভার্সিটি তৈরি করছি, নদীয়াতেও একটা ক্যাম্পাস দিচ্ছি। এরকম গাদা গাদা কাজ করে দিয়েছে। পলিটেকনিক করলো কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? ITI করলো কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? পথসাথী করলো কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? বাঁধ বাঁধালো কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? হরিণঘাটা যুদ্ধ প্রকল্প নতুন করে করলো কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? প্রাণধর প্রকল্প করলো কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? আর তুমি মুখে লুকোপ্লাস্টার দিয়ে বসেছিলে। তৃণমূল কংগ্রেসের কাছে জবাব চাইছে, কেন তোমায় ভোট দেবে? তুমি কি করেছিলে? হঠাৎ করে নোট বাতিল করে দিলে। হঠাৎ মা বোনেরা ঘুম থেকে উঠলো, উঠে শুনলো। আমি বসে আছি ঘরে, আমার বাড়িতে আমার একটা ভাইয়ের বউ, দুটো বউ আমায় খুব দেখে, থাকে আমার সাথে, মা নেই বলে। আমি যখন সন্ধ্যাবেলায় বাড়ি যাই, দুজনে আসে আমাকে। আমি দিনের বেলা খাই না, রাত্রিবেলা খাই, যেন খেতে দিই, তারপর ওদের বাড়ি চলে যায়, আমি একাই থাকি। তো আমাকে হঠাৎ এসে বলছে, দিদি তুমি জানো কি সর্বনাশ হয়েছে? আমি বললাম, কি হয়েছে? বলে, নরেন্দ্র মোদী সব নোট বাতিল করে দিয়েছে। এবার আমাদের বাড়িতে একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে দেখে তার একটা আয়া আছে। আমাকে সে বলছে, দিদি আমাকে 200 টাকা দেবেন। আমি বললাম, কেন, কি হয়েছে? বলে, সব নোট বাতিল। হঠাৎ করে লেগে দেখছে 500 টাকা নোট বাতিল, 100 টাকা বাতিল, 50 টাকা বাতিল, 2000 টাকা বাতিল, বাজার যাওয়া বাতিল, দোকান যাওয়া বাতিল, কৃষিকার্য করা বাতিল, সব বাতিল। হঠাৎ করে মোহাম্মদ মিন্টুগুলোকে ঠাকুরদাদার মতো ইচ্ছে হলো, ব্যাস করে দিল, নিজেকে মহান প্রমাণিত করতে গিয়ে। একদিনে যদি নোট বাতিল হয়, এই নোট বাতিলের বদলায় মনে রাখবেন দেশের অর্থনীতি শেষ হয়ে গেছে। অনেক মানুষ মারা গেছে ব্যাংকে লাইন দিতে গিয়ে, অ্যাক্সিডেন্ট খুন হয়ে গেছে। অনেক কৃষক, বড় হাজার কৃষক আত্মহত্যা করেছে। বেকারদের চাকরি চলে গেছে। স্মল স্কেল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে নোট বাতিলের জন্য। একটা নোট বাতিল করে অনেক জীবন বাতিল করেছে ওরা। তাই ওই জীবন বাতিলের, নোট বাতিলের বদলা নরেন্দ্র মোদীকে ভোট বাক্স বাতিল করতে হবে। এটা আপনাদের মাথায় রাত যেন থাকে, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। এত মিথ্যে কথা বলে দাম্ভিকতার শখে। এদের মিথ্যে কথা শুনে শুনে না নিজের লজ্জা লাগে। নরেন্দ্র মোদীর কাজ, একটা প্রাইম মিনিস্টার হোমওয়ার্ক করে না, একটা প্রাইম মিনিস্টার কোন রাজ্যের খবর রাখে না, একটা প্রাইম মিনিস্টার নিজেরও খবর রাখে না। বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেলো সে, খাজনা দেব কিসে। আর এখন আপনারা জানেন, উত্তরপ্রদেশ, বিহার থেকে শুরু করে সব জায়গার মানুষ কি গান গায়? হিন্দিতে বলে, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, গব্বর এলো দেশে, সব অধিকার কেড়ে নিল, বাঁচবো আমি কিসে। এই হয়ে গেছে আজকে দেশের অবস্থা, সারা দেশেরই অবস্থা হয়ে গেছে। মা বোনেরা জেনে রাখবেন, কারো জীবন নিশ্চিন্ত নয়। এরা যদি থাকে, আগামী দিন আপনার ইলেকশন আর হবে না, সব দখল করে নেবে। আগামী দিন রবীন্দ্রনাথ নাম বলতে পারবেন না, রবীন্দ্রনাথ থাকবে না, নজরুল থাকবে না, নেতাজি থাকবে না, সংবিধান থাকবে না, আম্বেদকর থাকবে না, বিরসা মুন্ডা থাকবে না, গান্ধীজি থাকবে না, নেতাজি থাকবে না, কেউ থাকবে না। শুধু কয়েকটা ডান্ডার, কয়েকটা গুন্ডার, কয়েকটা পান্ডা থাকবে। আর মানুষ প্রতিবাদ করলেই ব্যাস, নয় গদা আর নয় তরোয়াল। গদা তরোয়াল নিয়ে বাবুরা বেরিয়ে পড়বে রাস্তায়, আর দাঙ্গা করবে, আর আগুন জ্বালাবে, আর লোক মারবে। এটা একটা কাজ, কিছুই করে না। এনআরসি, এনআরসি আপনারা চান? এনআরসি জানেন আপনারা? এনআরসি চান? তাহলে বিজেপিকে একটাও ভোট দেবেন না। আসামে কি করেছে? 40 লক্ষ লোকের নাম বাদ দিয়ে দিয়েছে। 22 লক্ষ হিন্দু বাঙালি, বাদ বাকি মুসলিম বাঙালি, এবং কিছু বিহারিও আছে অল্প অল্প। আমি লোক পাঠিয়েছিলাম সেখানে, আমার এমপিদের ঢুকতে দেয়নি, মেরেছে। তা সত্ত্বেও আমি নিজেও কিন্তু আসামে গিয়েছিলাম, আমার নামে এফআইআর করেছে। আমি বলেছি ওসব আমার যায় আসে না, আসামে যদি অত্যাচার হয় আমরা থাকবোই ওদের পাশে। এখানে বলে যাচ্ছে কত বড় বড় কথা। দুই ভাই জগাইয়ার মাথায় দুটো সাইনবোর্ড, দেখলেই ভয় লাগে। বলছে বাংলায় আসবো আর এনআরসি করব। আমি বলেছি ওটা এনআরসি করবো না, তোমাকে এনবিসি করবো, মানে ন্যাশনালি তোমায় বিদায় দেবো। এনআরসি করবে? এত বড় সাহস! হাত দিয়ে দেখো, একটা লোককে তাড়িয়ে দেখো, কত বড় ক্ষমতা।
ক্ষমতা আমি দেখছি, অনেক ক্ষমতা আমার দেখা আছে, সব ভয় টয় পাই না। ভারত আমার পেছনে এত লাগে কেন? আর দিল্লি বাংলায় উকিঝুঁকি মারছে কেন? ওরা একমাত্র ভয় ওদের আমাকে। ওরা জানে কে চমকালে কিছু হয় না, একে গরজালে কিছু হয় না, একে বর্ষালে কিছু হয় না, এ আরো সাহস দেখায়। অনেক লড়াই করেছে, বলছে সারা ভারতবর্ষে হারবে, চল বাংলায় উকিঝুঁকি মারি। ওই গদ্দার আছে কয়েকটা, আমাদের দল থেকে তাড়িয়ে দিচ্ছে, একটা দুটো গদ্দার আছে, চোর ডাকাত সর্দা, হাওলা কেসের মালিক, সারদা নারদা হাওলা, নরেন্দ্র মোদী 1 নম্বর লোক। তারা কি বলছে অনেক সিট পাবে, তুমি বাংলায় চলো, বাংলার লোকেরা তোমায় দিয়ে দেবে। ও বাংলাকে চেনে না, বাংলা একটা সিটও দেবে না। ছিল 2, পাবে গোল্লা। জিজ্ঞেস করুন, এটা তো দেশের ইলেকশন, 543টা সিট চাই, তার মধ্যে 273 পেতে হবে। অন্ধ্রপ্রদেশে তুমি কত পাবে? গোল্লা পাবে। কর্ণাটকে আগে পেয়েছিল সব, এবার হবে 70-30। তামিলনাড়ুতে গোল্লা পাবে, কেরালায় গোল্লা পাবে, উড়িষ্যাতে গোল্লা পাবে, পাঞ্জাবে গোল্লা পাবে, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়েও যা পেয়েছিলে তার 1 ভাগও পাবে না। বাংলাতেও গোল্লা পাবে। তো নরেন্দ্র মোদী সরকারটা গড়বে কোথার থেকে? এত আস্ফালন ভালো না, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। পাবেটা কোথার থেকে? ছিল বাংলায় 2, 0 এবার আমরা করবই। এটা আমার ভাই বোনদের মায়েদের শপথ নিতে হবে। এবার 0 ওদের করতেই হবে, ওদের অহংকারকে ভেঙে চূর্ণ করে দিতে হবে। একটা ভোট, মনে রাখবেন, মানুষের ভোটের দায়িত্ব অনেক বেশি। টাকা পয়সা নিয়ে রাস্তায় নেমেছে, লোকে না খেতে পেরে খেতে দেয় না, একটা ছেলে মেয়ের পড়াশোনা করতে দেয় না, আমাদের কাছ থেকে 50,000 কোটি টাকা কেটে নিয়ে যায় সিপিএম এর দেনা। আর সিপিএম, কংগ্রেস আর বিজেপি 3 ভাই, সকালে সিপিএম, দুপুরে বিজেপি, আর বিকেলে কংগ্রেস, জগাই মাধাই বিদায়। 3টে দেখুন এক হয়েছে, পঞ্চায়েতেও তাই করেছিল। 3টেকেই বিদায় দিতে হবে, সাইনবোর্ড প্রমাণিত করে, সাইনবোর্ডে পরিণত করতে হবে। এত বড় সাহস! বলে কিনা বাংলায় গিয়ে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করবো। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা কি? আপনি নাগরিক আছেন, আপনার নাগরিকত্ব কেড়ে নেবে, আপনাকে 5 বছরের জন্য বিদেশি বানাবে আগে। আমি আইনটা পড়েছি, যে কোনো কেউ চ্যালেঞ্জ করতে পারেন। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি? 5 বছরের জন্য আপনাকে প্রথম বিদেশি বানাবে, তারপরে হলে হবে, না হলে চলে যাবেন। এই হচ্ছে বিজেপির পলিসি। ওরা চায় আরএসএস এর কয়েকটা প্রচারক আগে হাফ প্যান্ট পরে দৌড়াতো, এখন ডান্ডা নিয়ে টাকা নিয়ে, টাকার বাক্স নিয়ে দৌড়ায়। ওদের কয়েকটা বিশ্ব হিন্দু দল, সামনে গেরুয়া, পেছনে কালুয়া, নিয়ে সবার মাথা ভাঙবে আর সবাইকে ফরেনার বানিয়ে দেবে, সব বিদেশি বানিয়ে দেবে। আমি পরিষ্কার বলছি, বাংলার মাটিতে হাত দিও না। বাংলার মাটিতে ইঞ্চিতে ইঞ্চিতে আমরা লড়াই করব। আর একটা মা ভাই বোনের হাতে যদি হাত দিয়েছো, তাহলে বুঝবে যে ইটটা মারলে কি খেতে হয় সেটা মানুষ বুঝিয়ে দেবে। বড্ড সাহস! আমাকে হিন্দু ধর্ম শেখাচ্ছে, আমি জানি হিন্দু ঘরের মেয়ে নই, ওনার কাছে শিখবো, উনি আমাকে শেখাবেন। বলো, তুমি রামের পুজো করো, রামচন্দ্র দুর্গা পুজো করেছিল, যাও। তোমার নেতা যদি রাম হয়, রামের নেতা মা দুর্গা, কি তাই তো? তাহলে রামচন্দ্রকে আমরা তো অশ্রদ্ধা করি না। 5 বছর ধরে রাম মন্দির হবে, 5 বছরে একটা রাম মন্দির বানাতে পেরেছো? তাও তো পারোনি। আমরা মা তারা মন্দির বানিয়ে দিয়েছি, আমরা দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক বানিয়ে দিয়েছি, আমরা বক্রেশ্বর বানিয়ে দিয়েছি, আমরা তারকেশ্বর বানিয়ে দিয়েছি, আমরা পাথর চপড়ি বানিয়ে দিয়েছি, আমরা কঙ্কালীতলা বানিয়ে দিয়েছি, আমরা কালীঘাট বানাচ্ছি। আর তোমরা ভোভা, শুধু মিথ্যে কথা, মিথ্যে কথার রাজনীতি ছাড়া একটাও কিচ্ছু নয়। তাই আমি আপনাদের কাছে বলবো, এদের মিথ্যে কথায় প্লিজ দয়া করে বিশ্বাস করবেন না। আপনারা করেন না আমি জানি, এদের দেখলে না আমার ভালো লাগে না, এদের দেখলে আমার দিনটাই খারাপ যায়। এত কুৎসায়, এত অপপ্রচার, এত মিথ্যে কথা বলে যে ভালো লাগে না। ছোট ছোট ছেলে মেয়েদের বিরুদ্ধে ফেক, পুরো দেখবেন বানিয়ে বানিয়ে। উত্তরপ্রদেশে ঘটনা ঘটেছে, ফেসবুকে দিয়ে দেবে ওটা বাংলায় হয়েছে। একটা ভোজপুরি সিনেমার ঘটনা ঘটেছে, দিয়ে দিচ্ছে বাংলায় হয়েছে। বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে, দিয়ে দিচ্ছে বাংলায় হয়েছে। বাংলাকে যেন পছন্দই করে না, বাংলাকে যেন দেখতেই পারে না, বাংলাকে যেন সম্মান করতে পারে না। বাংলাকে যারা সম্মান করে না, আমরা তাদের সম্মান করি না।
তাই আগামী দিনে বাংলার এটা শপথ, বাংলাই দিল্লি দখল করবে, বাংলাই ওদের তাড়াবে, বাংলাই জয় করবে, বাংলার মা বোনেরা, বাংলার ছেলে মেয়েরা বাংলায় জয় করবে আর বিজেপিকে বিদায় দেবে। এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার। আমাদের শপথের পবিত্র স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই, মোদী বিদায় হবে, বিজেপি বিদায় হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তাই আপনাদের বলবো, ওয়েদার খারাপ, দেখছেন তো প্রকৃতির অবস্থা খুবই খারাপ। আমি আপনাদের বলি, আপনারা একটা করে স্বাস্থ্যসাথী কার্ডও পাবেন, বিনা পয়সায় চিকিৎসা ছাড়াও। 5 লাখ টাকা করে আপনারা চিঠি পেয়েছেন, নিজেরা চিঠিটা মতো রেজিস্ট্রেশন করবেন। 5 লক্ষ টাকা করে যে স্মার্ট কার্ডটা দেওয়া হবে, এটা বাড়ির মহিলা গার্জেনের নামে দেওয়া হবে, মহিলারাই সংসার চালায়। এই 5 লক্ষ টাকা দিয়ে আপনি প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট করতে পারবেন আপনার ছেলে মেয়ে, এবং যে মহিলার বাড়িতে তার বাবা মা থাকবে তার চিকিৎসাও আপনি করাতে পারবেন। এটাও আমরা করব। এর মধ্যে আমার অনেক স্বনির্ভর মেয়েরা আছে সেলফ হেল্প গ্রুপে। আমার আনন্দধারার মেয়েরা খুব ভালো কাজ করে, নদিয়াতে ওরাই মডেল। আইসিডিএস আছে, আশা আছে, সিভিক আছে, এসসিসিসি মেয়েরা আছে, প্রায় 7.5 কোটি মানুষ এই স্বাস্থ্য সাথী কার্ডের মধ্যে ঢুকবে। বিআরপি আছে, আমাদের কত কর্মীরা আছে, নারেগার আছে, 100 দিনের কাজেও আমরা 1 নম্বর, আমার তাঁত শিল্পীরা আছে, আমাদের কত কি আছে। সুতরাং আপনাদের আমি বলবো, বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, রাখুন আপনাদের আস্থা। আগামী দিন দিল্লি গড়তে তৃণমূল কংগ্রেসই একমাত্র রাস্তা। তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করুন, ভালোবাসুন, এবং আমি আপনাদের কথা দিতে পারি, আমাদের প্রয়োজন হলে দেব মোরা 1 নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। জীবন দেওয়ার জন্য আমরা তৈরি থাকবো, কিন্তু ভাগাভাগি আমি করতে দেব না। আমি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টানে ভাগাভাগি করতে দেবো না। আমিও হিন্দুর মেয়ে, আমি সকালবেলায় মায়ের পুজো করে বলি, ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সারাদিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থিহারে দেবী নারায়ণী নমস্তুতে। আমিও কিন্তু রোজ বলি, আমার তপশিলি ভাই বোনেরা যখন উৎসব করে আমিও কিন্তু যাই, আমার আদিবাসীরা উৎসব করে আমি যাই, আমার সংখ্যালঘু ভাই বোনেরা যখন ইফতার করে বলে দোয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমিও কিন্তু তাদের জন্য দোয়া চাই। আমি বৌদ্ধ ধর্মে যাই, আমি যখন চার্চে যাই, তারা যখন প্রে করেন গড ইজ গুড, গড ইজ গ্রেট, আমিও তখন বলি গড ইজ গুড, গড ইজ গ্রেট। এই কালচার আমাদের কালচার, চিরকাল চলবে এটা। বিজেপির কালচার আমরা মানি না, ওদের ধর্ম বানানো ধর্ম, আমাদের ধর্ম হিন্দু ধর্ম, আমাদের ধর্ম ইসলাম ধর্ম, আমাদের ধর্ম বৌদ্ধ ধর্ম, আমাদের ধর্ম শিখ ধর্ম, আমাদের ধর্ম রামকৃষ্ণের ধর্ম, চৈতন্যদেবের ধর্ম, হরে কৃষ্ণ হরে হরে, চৈতন্যদেব থেকে শুরু করে, ইস্কন থেকে শুরু করে, গণপতি থেকে শুরু করে, লক্ষ্মী থেকে শুরু করে, সরস্বতী থেকে শুরু করে, সব ঠাকুরের পুজো আমরা করি যার যার নিজের মতো, সব ধর্ম আমরা পালন করি। তাই মনে রাখবেন, ওদের ভুল কথায় বিশ্বাস করবেন না। সারা বছর কোনো কাজ করবে না, আর ইলেকশনের সময় গদা তরোয়াল নিয়ে এসে আমি হিন্দু তুমি মুসলমান, তোমার ঘরে আগুন জ্বালাও, ওর ঘরে এ জ্বালাও, এই করে একদম বিশ্বাস করবেন না। এটা কারা করে? এটা চিটিংবাজরা করে। চিটিংবাজরা মিথ্যে কথা বলে, প্রতারিত করে। কোনো পলিটিক্যাল পার্টির এটা কাজ নয়, আশা করি করবেন না। আপনাদের সবাইকে বলবো তাই। মা বোনেরা, মেঘমেঘ করছে, আমার শান্তিপুরে মিছিল আছে, আকাশে খুব ঝড় জলের, জানেন তো অনেক কষ্ট করে আমাকে এইটা ব্যবহার করতে হয়, তা নাহলে আমাকে এক জেলা থেকে আরেক জেলায় যেতে হয়। আমি এখন শান্তিপুর যাব, তারপর কৃষ্ণনগর যাব, কালকে আবার আমার পূর্বস্থলী প্রোগ্রাম আছে, পূর্বস্থলী থেকে বর্ধমান যাব, বর্ধমান থেকে রায়না যাব। 2 মাস ধরে ইলেকশন, আগে কখনো হয়নি। এই বিজেপির কিছু কমরেড নিজেরা ঘুরে বেড়াবে বলে 2 মাস ধরে বাংলাটাকে অসম্মান করে 7 দফায় ইলেকশন করেছে। তা সত্ত্বেও বলি, প্রতিদিন এরা আমাদের অসম্মান করছে। নির্বাচিত গভর্নমেন্ট থাকা সত্ত্বেও সংবিধানকে উল্লঙ্ঘন করে বিজেপি যা বলছে তাই চলছে। আগামী দিনের বদলা, এর জবাব আমরা নেবই দিল্লির সরকার বদলে দিয়ে। যাওয়ার আগে বলি, মা বোনেরা, আপনাদের প্রতি আমার অনেক অনুপ্রেরণা। আপনারা আমাকে শক্তি দেন, উজ্জীবনী শক্তি দেন। যাবার আগে একটু শঙ্খধ্বনি, একটু মঙ্গলধ্বনি দিয়ে বলুন তো, ওরা নিয়ে আসুক গদা, ওরা নিয়ে আসুক তরোয়াল, আমরা বিশ্বাস করি শঙ্খধ্বনি, আমরা বিশ্বাস করি অনুধ্বনি। কি ভাইরা আমার,
মায়েরা দিচ্ছে শঙ্করধ্বনি উলুধ্বনি, ভাইরা দিন তালি, ভাইরা দিন তালি, মায়েরা দিচ্ছে উলুধ্বনি, ভাইরা দিন তালি। খ্রিস্টানরা প্রে করুন, মুসলিমরা প্রে করুন। মনে রাখবেন এই উলুধ্বনি আর এই তালি দিয়েই আমরা কিন্তু দিল্লি থেকে বিজেপি চেয়ার খালি করব, বিজেপি সরকারকে ফেলে দেবো, বিজেপি সরকারকে পরাস্ত করব, বিজেপি সরকারকে বিদায় দেবো। আগামী তোমাদের এখানে ইলেকশন 29, আগামী 29শে এপ্রিল নদিয়ার ইলেকশন আসছে দিন। জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন। রূপালীর চিহ্ন 5-এ আছে, 5 নম্বরে ভোট দিন। আর এই মাটিতে ভালো করে অত্যাচারী, ওই ফ্যাসিবাদী, ওই হিটলারি, ওই বিজেপি দলটাকে ভালো করে রাজনৈতিকভাবে কবর দিন, কবর দিন, কবর দিন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ। জয় জওহর, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ।